य इह सततं तं भजे रामकृष्णं तं भजे স্বামী বিবেকানন্দ একবার নিজের সম্বন্ধে বলেছিলেন, আমি কনডেন্সড ইন্ডিয়া, ভারতবর্ষের ঘনীভূত রূপ আমি। ভারতবর্ষকে ভালোবেসে স্বামীজি হয়ে উঠেছিলেন স্বয়ং ভারতবর্ষ। ভগিনী নিবেদিতাও সেই কথাই বলেছেন। ভারতবর্ষ ছিল স্বামীজির গভীরতম আবেগের কেন্দ্র। ভারতবর্ষ নিত্য স্পন্দিত হতো তার বুকের মধ্যে, প্রধ্বনিত হতো তার ধমনীতে। ভারতবর্ষ ছিল তার দিবা স্বপ্ন, ভারতবর্ষ ছিল তার নিশীথের দুঃস্বপ্ন। শুধু তাই নয়, তিনি নিজেই হয়ে উঠেছিলেন ভারতবর্ষ, রক্ত মাংসে গড়া ভারত প্রতিমা। ভারতের আধ্যাত্মিকতা, তার পবিত্রতা, তার প্রজ্ঞা, তার শক্তি, তার স্বপ্ন এবং তার ভবিষ্যৎ, সব কিছুর তিনি ছিলেন প্রতীক পুরুষ। আগস্ট মাস ভারতীয়দের কাছে দেশপ্রেমের মাস। কয়েকদিন পূর্বেই আমরা স্বাধীনতা দিবস পালন করলাম, আর আজ আমরা শুনব স্বামীজির কথা। ভারত আত্মার মূর্ত বিগ্রহ স্বামী বিবেকানন্দ। মাননীয় ডক্টর সমীর কুমার দাশগুপ্ত মহাশয়ের কাছ থেকে। ডক্টর দাশগুপ্ত মেম্বার অফ সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি of Akhil Bharat Vivekananda Yuva Mahamandal, Assistant Editor of Vivek Jivan, Bilingual Bulletin of Akhil Bharat Vivekananda Yuva Mahamandal, জলপাইগুড়ি শাখা অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের তিনি সভাপতি। স্বামী বিবেকানন্দকে নিয়ে তিনি পিএইচডি করেছেন। তিনি কয়েকটি বই রচনা করেছেন। ভারত কল্যাণে ভগিনী নিবেদিতা, সুভাষচন্দ্র ও জীবন গঠন, স্বামী বিবেকানন্দের চিন্তায় ভারতীয় জাতির সংহতি। আমরা আনন্দিত আজ তিনি আমাদের তত্ত্বমসী অনুষ্ঠানে বক্তা হিসাবে উপস্থিত। এখন ভারত আত্মার মূর্ত বিগ্রহ স্বামী বিবেকানন্দ এই বিষয়ে বলছেন ডক্টর সমীর কুমার দাশগুপ্ত মহাশয়। জননীং সরদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদ পদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। ইয়াং সোলজার্স অফ স্বামীজি দ্বারা পরিচালিত আজকের এই যে তত্ত্বমসী প্ল্যাটফর্ম, তাতে আমরা যারা উপস্থিত হয়েছি এবং ভবিষ্যতে হবে, সকলকে আমি অন্তরের সভক্তি প্রণাম নিবেদন করি। স্বাভাবিকভাবেই স্বামী বিবেকানন্দকে নিয়ে আলোচনা করতে খুবই ভয় লাগে। যদিও শাস্ত্রে আছে, স্বামীজিও বলতেন যে নিজের দুর্বলতার কথা বলতে হয় না।
কিন্তু না বলে পারি না, কারণ যারা স্বামীজিকে অনুসরণ করে চলবার চেষ্টা করেন তারা আপনার জন বলে মনে হয়, অপর বলে মনে হয় না। কারণ স্বামীজির প্রসঙ্গ বলতে গিয়ে নিবেদিতার কথা আপনারা উল্লেখ করেছেন, সেই প্রসঙ্গ না টেনে নিবেদিতার আরেকটি কথা মনে আসছে। যখন 1907 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দের রচনাবলী 4 খণ্ডে ইংরেজিতে প্রকাশিত হলো, তার ভূমিকা লিখেছিলেন ভগ্নী নিবেদিতা, নিবেদিতা অব রামকৃষ্ণ বিবেকানন্দা, অর্থাৎ রামকৃষ্ণ বিবেকানন্দ পৃথক নন। 14 নম্বর ভূমিকাতে অসাধারণ কথা একটা তিনি লিখেছিলেন, যে কথার মধ্য দিয়ে সেই ভূমিকা তিনি শেষ করেছিলেন যে and of us there are who believe that even not yet it has been given to us to understand the vastness and significance of the message that he spoke. স্বাধীনতার ৭৮ বৎসর অতিক্রান্ত হয়ে গেছে। আমাদের মনে হয় আমরা এখনো স্বামীজিকে ঠিক বুঝে উঠতে পারিনি, কারণ হিমশৈলের অনেকখানি জায়গায় অনেকখানি অংশই সমুদ্রের নিচে থাকে, কিছু অংশ আমরা দেখতে পাই। স্বামীজির জীবনও ঠিক তেমন। সেই জন্য স্বামীজিকে সামগ্রিকভাবে আমাদের বোঝা হয়ে ওঠেনি। একথা বলছি এই কারণে, আপনারা অনেকেই জানেন যে আমাদের যে ইতিহাস বই, আমরা সেভাবে স্বামী বিবেকানন্দের পরাধীন ভারতবর্ষে যে অসাধারণ একটা প্রভাব ছিল, একটা ভূমিকা ছিল, সমগ্র ভারতবর্ষকে জাগরণের ক্ষেত্রে তার সেরকম ভাবে খুব একটা উল্লেখ সেখানে পাই না। এবং খুব দুঃখের বিষয়, সম্প্রতি আন্তর্জাতিক খ্যাত ইতিহাস লেখক, ঐতিহাসিক দ্য মেকার্স অফ মডার্ন ইন্ডিয়া, আধুনিক ভারতের নির্মাতাগণ, আশ্চর্যের বিষয় সেখানে স্বামী বিবেকানন্দের কোনো উল্লেখই নেই, অথচ তার কয়েক বৎসর আগে ব্রিটিশ ঐতিহাসিক এল ব্যাসন বলেছিলেন, years to come people will remember Swami Vivekananda as one of the molders of modern world, but it is difficult to evaluate his place in the world history. আগামী
বৎসর আসবে, ভবিষ্যতে সময় আসবে যখন মানুষ বুঝতে পারবে আধুনিক পৃথিবীর নির্মাণে স্বামী বিবেকানন্দ একজন ছিলেন, কিন্তু বিশ্ব ইতিহাসে তার যথাযথ স্থান নির্ধারণ করা, মূল্যায়ন করা, ইভ্যালুয়েট করা, ইট ইজ ভেরি ডিফিকাল্ট, খুব কঠিন। সত্যিই তো কঠিন। মিস ম্যাকলাউড, জোসেফিন ম্যাকলাউড, যিনি স্বামীজির শিষ্যা ছিলেন কিন্তু নিজেকে স্বামী বিবেকানন্দের বন্ধু বলে পরিচয় দিতেই গর্ববোধ করতেন, তিনি এক সময় লিখেছিলেন, হোয়াট হেল্ড মি ইন বিবেকানন্দা was his unlimitedness. I could not touch the top or bottom or sides. যা আমাকে স্বামী বিবেকানন্দের সঙ্গে যুক্ত রেখেছিল তা ছিল তার অসীমতা। আমি কখনোই তার উপরিভাগ বা নিম্নস্থল বা পার্শ্বদেশ স্পর্শ করতে পারিনি। তিনি যেন ছিলেন একটা বিরাট পাথরের মতো, যার ওপর আমি দৃঢ়ভাবে খাড়া হয়ে দাঁড়াতে পারি। ম্যাকলাউড বলেছিলেন, যিনি দীর্ঘদিন ধরে স্বামী বিবেকানন্দের সংস্পর্শে ছিলেন শুধু নয়, সারা পৃথিবীতে স্বামী বিবেকানন্দের বাণীকে ছড়িয়ে দেবার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন, যার জন্য সে সময়কার বেলুর মঠের সন্ন্যাসীরা, যারা শ্রীরামকৃষ্ণদেবের সাক্ষাৎ সন্তান, তারা তাকে লেডি মিশনারি বলতেন। প্রসঙ্গে আসতে দেরি হয়ে যাচ্ছে, আপনারা ক্ষমা করবেন। মনে পড়ে যায়, কারণ স্বামীজিকে নিয়ে তো অনেক কিছু হচ্ছে, বড় ব্যথা লাগে। অল্প বুদ্ধিতে যতটুক বুঝি, সব তো বুঝি না, কিন্তু যতটুক বুঝি সে দেখে বড় মর্মপীড়া হয়। সেই জন্য আপনাদের সঙ্গে কোনো বক্তৃতা দেওয়া নয়, একটু মনের কথা খুলে বলবার চেষ্টা করছি মাত্র। আপনজনের কাছে মনের কথা খুলে না বললে কার কাছে বলবো গো? একজন ক্যাথলিক খ্রিস্টান পাদ্রী, তানাগা, এরোকিয়ান তানাগা, রোমের পন্টিফিকা ইউনিভার্সিটিতে ডক্টরেট করেছিলেন, পিএইচডি করেছিলেন, এবং তার পিএইচডির বিষয় ছিল স্বামী বিবেকানন্দ। যেন কৈফিয়ত দেওয়ার সুরে তিনি ভূমিকাতে লিখছেন, একজন ক্যাথলিক খ্রিস্টান পাদ্রী হয়ে তিনি খ্রিস্টানিটি অথবা ভগবান যীশু খ্রিস্টের সম্পর্কে গবেষণা না করে ইন্ডিয়ান সেন্ট, সম্ভবত তিনি কেরালার মানুষ, নাম শুনে তেমন মনে হয়, ভারতবর্ষের সন্ন্যাসী স্বামী বিবেকানন্দকে বেছে নিলেন কেন? অনেক কথা বলেছিলেন, তার মধ্যে মূল যে কথাটা বারবার বলবার চেষ্টা করছেন, হি ইজ এ ম্যান উইদাউট ফ্রন্টিয়ার্স। তিনি একজন সীমাহীন মানুষ, এবং তিনি যা শিক্ষা দিয়েছিলেন, যদি সেটি কাজে রূপ দেওয়া যায়
তাহলে আমরাও একই রকমই তার মতো হতে পারি। এবং তিনি যে সময়ে এই পৃথিবীবাসীকে শিক্ষা দিয়ে গেছিলেন, সে সময়ে যত না প্রাসঙ্গিক ছিল, এখন তার থেকে শেষের দিকে লিখছে থিসিসের প্রায় 500 পৃষ্ঠার ওপর তার থিসিস বই হিসাবে বেরিয়েও গেছে 2014 সনে সম্ভবত, যে তখনকার থেকে এখন তার প্রাসঙ্গিকতা অনেক 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 বেশি। নিবেদিতার কথা তো আপনারা বলেছেনই। আপনারা জানেন যে নিবেদিতা ভারতবর্ষে কেন এসেছিলেন, আমি সেই প্রসঙ্গে যাব না। দ্য মাস্টার অ্যাজ আই স হিমে তিনি 3টি কারণ উল্লেখ করেছিলেন, সে বিশ্লেষণও আমরা যাচ্ছি না। কিন্তু আরেকটি কারণ ছিল, স্বামীজির সঙ্গে একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল। কি সেটি? মাত্র 10 বৎসর বয়সে তার পিতা রিচমন্ড দেহত্যাগ করে এবং জ্যেষ্ঠ সন্তান হওয়ার কারণেই হোক বা যে কারণেই হোক, তিনি তার পিতার অত্যন্ত প্রিয় ছিলেন এবং 10 বৎসরের বালিকা পিতাকে হারিয়ে একটা বিরাট শূন্যতা প্রায় অনেক দিন ধরে জীবনে অনুভব করেছিলেন। সেটি একটি চিঠিতে লিখেছিলেন, আপনারা তার লেটার্সে পাবেন। স্বামীজির মধ্যে তিনি তার সেই পিতাকে খুঁজে পেয়েছিলেন। মিসেস বুলকে লেখা সম্ভবত সেই চিঠিতে বলছেন, বেলুড়ে 10 বৎসর বয়সে যাকে হারিয়েছিলাম তাকে আবার খুঁজে পেয়েছি। সেই জন্য নিজের পিতার জীবনী লেখবার একটা জেদ তার মধ্যে ছিল এবং দীর্ঘদিন ধরেই তিনি সেটি পোষণ করে রেখেছিলেন। কিন্তু শেষ সময়ে তার মনে হয়েছিল, আমি স্বামী বিবেকানন্দকে কতটুকু জানি যে তার একটা পূর্ণাঙ্গ জীবনী লিখব। সেজন্য লিখলেন, আমি যতখানি তাকে দেখেছি, দ্য মাস্টার অ্যাজ আই স হিম, আচার্যদেবকে আমি যে রূপ দেখিয়াছি। আমরা সেই স্বামী বিবেকানন্দকে নিয়ে আলোচনা করছি, সুতরাং সেই আলোচনা ব্যর্থ হতে বাধ্য। তাহলে কেন করব? এই কারণের জন্যই স্বামীজি বলেছেন, প্রযত্নই মনুষ্য জীবনের উদ্দেশ্য। তাকে বোঝবার চেষ্টা করতে গিয়ে বারবার ব্যর্থতার মধ্য দিয়েই আমাদের জীবনের সফলতা আসবে। সেই জন্যই আজকের আমাদের অনেক প্রচেষ্টার মধ্যে একটা প্রচেষ্টা। যাই হোক, আজকের আলোচনার বিষয় ভারত আত্মার মূর্ত বিগ্রহ স্বামী বিবেকানন্দ। বিরাট বিষয়। আমরা সংক্ষেপে মূল কথাগুলি শুধু একটু সকলে স্মরণ করে নেব। আপনারা সকলেই জানেন, আমরা শুধু একবার সেটাকে রোমন্থন করব, অনুধ্যান করব মাত্র। এই যে ভারতবর্ষ অতি প্রাচীন একটা দেশ, এর সংস্কৃতি ঐতিহ্য অতি অতি প্রাচীন। সেই ভারতের আত্মা, এখানে আত্মা বলতে স্বরূপ, এই অর্থটাই প্রযোজ্য বলে মনে হচ্ছে। সেই ভারতের যে স্বরূপ, আসল যে রূপ, নিজের যে রূপ,
তার মূর্ত বিগ্রহ, কংক্রিটাইজড যে ফর্ম, সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দ। সেই ভারতবর্ষের স্বরূপ কি, যে স্বরূপের জন্য হাজার হাজার বৎসর ধরে ব্রিটিশ শাসনের আগে কোনো কালে কখনোই আজকের যে ভারতবর্ষ আমরা দেখছি, দ্বিখণ্ডিত ভারতবর্ষ, সেই ভারতবর্ষ কখনোই রাজনৈতিকভাবে কখনোই সংহত বা একত্রিত ছিল না। মৌর্য যুগে আপনারা জানেন অনেকখানি ভারতবর্ষের মৌর্য রাজাদের অধিকারে ছিল। মুঘল সাম্রাজ্যের সময় ভারতবর্ষের অধিকাংশই তাদের অধিকারে এসেছিল, কিন্তু পুরো ভারতবর্ষ নয়। মৌর্য আমলে আফগানিস্তান পর্যন্ত ভারতবর্ষের বিস্তার ছিল, কিন্তু পলিটিক্যালি ইন্টিগ্রেটেড যে ইন্ডিয়া, ভারতবর্ষ যেটা পাচ্ছি রাষ্ট্রনৈতিক দিক থেকে, সেটা কিন্তু ব্রিটিশ শাসনের ফলে। কিন্তু রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ না থাকার ফলেও এই ভারতবর্ষ একটা জাতি হিসাবে হাজারো হাজারো বৎসর ধরে একটা সংহত, একটা ঐক্যবদ্ধ জাতি হিসাবে ছিল কেন? সে তার স্বরূপটাকে ধরে রেখেছিল। আমাদের শ্রীমৎ ভাগবত পুরাণে আছে যে স্বয়ংভুব মনুর বংশধর ঋষভ, তার 100 পুত্র। জ্যেষ্ঠ পুত্র হচ্ছে ভরত, যিনি অত্যন্ত ধার্মিক এবং নারায়ণের পরম ভক্ত। তার নাম অনুসারে এই দেশের নাম ভারতবর্ষ। পুরাণ কথা অনুসারে এই পৃথিবী 7টা দ্বীপে বিভক্ত ছিল। সপ্তদ্বীপা চা বেদিনী। 7টা দ্বীপ কি? জম্মু, প্লক্ষ, শালমণি, কুশ, ক্রঞ্চ, শাক, পুষ্কর। এই জম্বু দ্বীপের যে অংশে, বর্ষে মানে অংশে, যে অংশে ভরত রাজত্ব করতেন, সেই অংশের নাম, বর্ষের নাম ভারতবর্ষ। তার আগে এই ভূখণ্ডের নাম ছিল অজনাভ বর্ষ। বিষ্ণু পুরাণে অপূর্বভাবে বলা আছে যে সমুদ্রের উত্তরে এবং হিমালয়ের দক্ষিণে যে দেশ, সেটা হচ্ছে ভারত, এবং তার অধিবাসীরা হচ্ছে ভারতী বা ভারতবাসী। স্বামী বিবেকানন্দ বিশ্লেষণ করে দেখিয়েছেন, এবং আধুনিক বিশ্লেষণেও আছে। স্বামীজি যে করেছেন শুধু তাই নয়, আধুনিক বিশ্লেষণেও আছে। আমরা সকলেই জানি যে মানুষ সর্বদাই একটা সন্ধানে থাকে। কিসের সন্ধান? সত্যের সন্ধান। এই যে জীবন, আশা, বেড়ে ওঠা, তারপর কেউ কেউ হয়তো সংসারে প্রবেশ করে একটু আয়তন বৃদ্ধি, তারপর বার্ধক্য, তারপর এক সময় শেষ হয়ে যাওয়া, এই কি জীবন? নাকি এর পেছনে অন্য কিছু আছে? এই যে জগৎ সর্বদা পরিবর্তিত হচ্ছে, এখন বর্ষাকাল, গরম, ফ্যান চলছে, আবার শীত আসবে, গায়ে কম্বল দিয়ে শুতে হবে, এই বন্যা, এই খরা,
এই যে পরিবর্তনশীল যে জগৎ, এটাই কি সত্য? এই পরিবর্তনশীলতাই কি সত্য, নাকি এর পেছনে অন্য কোনো সত্য লুকিয়ে আছে? বা মানুষের এই আসা যাওয়ার পেছনেও কোনো একটা উদ্দেশ্য আছে, না শুধু আসা আর যাওয়া? এই যে সন্ধান, তত্ত্বানুসন্ধান, এই সত্যকে জানার যে সন্ধান, সেটা এদেশে শুরু হয়েছিল, বিদেশেও শুরু হয়েছিল। এবং প্রথম যে শুরু হয় সেটা বহির্জগতে শুরু হয়। পাশ্চাত্যের মানুষেরা করেছিল, আমাদের দেশের মানুষেরা করেছিল, তবে সময়ের দিক থেকে আগে, এটা আমরা বলতে পারি। প্রথমে সেই সত্যের অনুসন্ধান করা হলো প্রত্যেক জায়গায়। স্বামী বিবেকানন্দ নভেম্বর মাসের 1897 খ্রিস্টাব্দে লাহোরে যে অসাধারণ, সেখানে তিনি বলেছেন, সময়ের অভাবে তার সারসংক্ষেপ বলছি, যে মানুষ প্রথমে বহির্জগতে সেই সত্যের অনুসন্ধান করল, কিন্তু ভারতবর্ষের মানুষ অন্যান্য দেশের মানুষের মতোই বহির্জগতের অনুসন্ধানের ফলশ্রুতি হিসাবে সেই সত্যের সন্ধান পেল না। তখন মানুষ তার অন্তর জগতের দিকে নজর দিল, ইন্দ্রিয়গুলিকে আবৃত করে, আপনারা জানেন উপনিষদে আছে, করে তারা ভেতরের দিকে, কেউ কেউ ভেতরের দিকে মন দিলেন। এবং এইভাবে যুগ যুগ ধরে সাধনার ফলে ভারতবর্ষ সেই পরম সত্য আবিষ্কার করল। কি আবিষ্কার করল? যে একই সত্য, একই সত্তা, একই শক্তি, যাকে আমরা বলি শুদ্ধ চৈতন্য, সেই শুদ্ধ চৈতন্য শুধু এই জগতে ওতপ্রোত হয়ে আছে তা নয়, এই জগৎকে অতিক্রম করে আছে, এবং সেটিই হচ্ছে বিরাট ব্রহ্ম। এই জন্য বলা হয় প্রজ্ঞানম ব্রহ্ম। এবং সেই শুদ্ধ চৈতন্য সবকিছুর মধ্যে অনুস্যূত হয়ে আছে বলেই তৎ ত্বম অসি, তুমিও সেই। শুধু তুমিও সেই নয়, আমিও সেই। সুতরাং আমরা এই 4টি মহাবাক্যের সবগুলি উল্লেখ করে সময়ের ব্যয় করছি না। এর মূল কথা হচ্ছে, বাইরের পার্থক্য, ভিন্নতা থাকা সত্ত্বেও সকলেই আন্তর্দৃষ্টিতে, সত্তার দিক থেকে সকলে এক। জগজ্জননী শ্রীমা সারদা দেবী যেমন বলতেন, কেউ পর নয় মা, জগৎ তোমার। উপনিষদেরই কথা, কিন্তু তিনি উপনিষদ মুখস্থ করে, আমাদের মতো মুখস্থ করে বলেননি, তিনি তার অনুভূতির থেকে বলেছিলেন, তার নিজস্ব অনুভূতির ফল হিসাবে প্রকাশ পেয়েছিল। যাই হোক, সুতরাং যেহেতু একই সত্য, একই সত্তা সকলের মধ্যে, শুধু বাইরের এই জগতের মধ্যে না, মানুষের মধ্যে, পশুকুলের মধ্যে, তথাকথিত জড় বা জড় পদার্থ বলে যাদের বলি তার মধ্যেও আছে, কিন্তু সুপ্ত হয়ে আছে।
সুতরাং এর এক অখণ্ড অস্তিত্ব। কিন্তু তার মধ্যে মানুষ কেন শ্রেষ্ঠ? মানুষ শ্রেষ্ঠ, ভারতবর্ষের আবিষ্কার। মানুষ শ্রেষ্ঠ এই কারণে, বিবর্তনের ফলে মানুষ এমন একটি দেহ এবং এমন একটি মন পেয়েছে, সেই দেহ মনের সদ উপযোগ যদি সে ঘটাতে পারে, তাহলে সে সেই সত্যকে পূর্ণরূপে জানতে পারবে। সেই জন্যই ভারতবর্ষ কাউকে কোনোদিন পর ভাবেনি। রবীন্দ্রনাথের কথা মনে পড়ে যাচ্ছে, অসাধারণ বলেছিলেন, পর বলিয়া সে কাহাকে দূর করে নাই, ইত্যাদি ইত্যাদি। কারণ হচ্ছে সব কিছু গ্রহণ করিয়া লওয়াই হচ্ছে ভারতবর্ষের ধর্ম। এটি হচ্ছে সনাতন ধর্ম। সেই জন্য একটাই ধর্ম, দুটো হয় না। এবং সেই ধর্ম বললে সেটি সনাতনই হয়। সনাতন ধর্ম মানে বিশেষ কোনো ধর্ম নয়। সনাতন কথাটা ধর্মের বিশেষণ, যে ধর্ম আগেও ছিল, এখনো আছে, মানুষ পালন না করলেও থাকবে। মানে এই যে সত্য, এই যে শুদ্ধ চৈতন্য, শুদ্ধ চৈতন্য বললেই তার অর্থ হয়ে যায় সেটা অস্তিত্বশীল। যেই সেইটি অস্তিত্বশীল, এই একই অর্থ হয়ে দাঁড়ায় হচ্ছে সেটা আনন্দ স্বরূপ। সুতরাং সৎ চিত আনন্দ আলাদা নয়, আমাদের বোঝবার সুবিধার জন্য আমরা আলাদা করে বলি। যাই হোক, সেটি আলাদা প্রসঙ্গ। এটি হচ্ছে সনাতন। এবং ভারতবর্ষে এই যে সায়েন্স অফ সোল স্বামী বিবেকানন্দ বলছেন, এটি প্রথম আবিষ্কার করেছিল বলেই স্বামীজি পার্লামেন্ট অফ রিলিজিয়ান্সে 1893 খ্রিস্টাব্দের 11ই সেপ্টেম্বর সেই জন্য বলেছিলেন মাদার অফ অল রিলিজিয়ান্স, সমস্ত ধর্মের জননী, মানে সমস্ত ধর্ম মতের জননী। বিভিন্ন পথে সবাই সেই একই দিকে, স্বামীজি ইটার্নাল রিলিজিয়ান ওই কথা বলেছেন, সেই এক সত্যের দিকে যাচ্ছে। নানা কারণে পথটা আলাদা। যাই হোক, স্বামীজি শাস্ত্র পড়ে এই জিনিসগুলি জেনেছিলেন, কিন্তু জেনে তিনি সন্তুষ্ট হননি। পরবর্তীতে অনেক অন্বেষণ করে সেই শাস্ত্রের মূর্ত বিগ্রহ দেখতে চেয়েছিলেন, এবং তার ফলেই দক্ষিণেশ্বরের সেই যে ব্রাহ্মণ পুরোহিত লিখতে পারতেন, পড়তে কিছুটা পারতেন, মুখ্য আমরা বলি, সেটা অন্য অর্থে, তার পদতলে বসে দেখলেন যে সেই সত্যের সাকার রূপ, কিন্তু তাতেও তিনি সন্তুষ্ট হলেন না। গুরুর নির্দেশেই সেই সব ঘটনা আপনারা জানেন, হাতরাসে বলেছিলেন। এবং শ্রীরামকৃষ্ণের মধ্যে শাস্ত্রের নির্যাসকে, ভারতবর্ষের রূপকে দেখেও তার শিক্ষা সম্পূর্ণ হলো না। তিনি শ্রীরামকৃষ্ণের পার্থিব দেহ চলে যাওয়ার পর, বরাহনগর মঠ প্রতিষ্ঠা করবার পর, ভারতবর্ষের পথে পথে প্রান্তরে প্রান্তরে বেরিয়ে পড়লেন, ভ্রমণের উদ্দেশ্যে নয়, ভারতবর্ষকে জানবার উদ্দেশ্যে। কেন ভারতবর্ষকে জানবার উদ্দেশ্যে? ওই গুরুদেব একটা বিরাট দায়িত্ব দিয়ে গেছেন, নরেন শিক্ষে দেবে যখন ঘরে বাইরে হাঁক দিবে। মুখ্যত যখন বানান আমরা অন্তস্থ জ লিখি, উনি লিখেছিলেন বর্গীয় জ। যাই হোক, অন্য প্রসঙ্গ। কারণ
সমস্ত জগৎকে তুলবার জন্য স্বামী বিবেকানন্দ এসেছিলেন। সেই জন্য একজন রাশিয়ান অধ্যাপক বলেছিলেন, বিবেকানন্দ কে? প্রফেট অফ হিউম্যান ইমানসিপেশন, মানব মুক্তির উদ্গাতা, মানব জাতির পরিত্রাতা। সেই জন্য স্বামীজি নিজেও চিঠিতে লিখেছিলেন আলাসিঙ্গা পেরুমলকে, আমি যতটা না ভারতবর্ষের, আমি ততটাই সমগ্র পৃথিবীর। হোয়াট এম আই, নিজেই বলছেন, এম আই ইন্ডিয়ান or Asiatic or American or European? I feel a curious medley of personalities in me. যখন পাশ্চাত্য থেকে 1897 খ্রিস্টাব্দে ফিরে আসছেন 96 16 জানুয়ারিতে রওনা দিয়ে, আমি কে? আমি কি ভারতবাসী? আমি কি এশিয়াবাসী? আমি কি আমেরিকান? আমি কি ইউরোপীয়? না, বিভিন্ন ব্যক্তিত্বের একটা অদ্ভুত সংমিশ্রণ আমার মধ্যে আমি অনুভব করি। যাই হোক, স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের পথে পথে বেরিয়ে পড়লেন এবং এখানেই দেখব এই যে ভারতবর্ষের যে স্বরূপ, সকলকে যে আলিঙ্গন করে নেওয়া, লাভ ইজ গড, গড ইজ লাভ, সহজ কথায় সেটা মধ্যে মূর্ত উল্লেখ করলে হয়তো আমাদের ভালো লাগতে পারে, জানা হলেও, কারণ তারই তো অনুধ্যান হবে। ভারতবর্ষে যখন ঘুরছেন, তখন মেদ্রাসের শেষের দিকে যাচ্ছেন, এরিয়ারে সমুদ্রের তীরে দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখছেন যে দরিদ্র জেলে এবং জেলে পত্নীরা সমুদ্রে নেমে মাছ ধরছে এবং তাদের উলঙ্গ শিশুরা শীর্ণকায় অথচ অপুষ্টিতে পেট ফোলা, তারা বেলাভূমিতে খেলছে। স্থির থাকতে পারলেন না, স্থির থাকতে পারলেন না, আর্তনাদ করে উঠলেন, যেন ভগবানের বিরুদ্ধে প্রতিবাদ করলেন, হে ঈশ্বর, যাদের দু মুঠো ভাত দিতে পারো না, কোন অধিকারে তুমি তাদের জন্ম দিয়েছ? বরাহনগর মঠে যখন আছেন, অসুস্থ হয়ে পড়েছেন, গুরু ভাইরা সামান্য টাকা জোগাড় করে কলকাতা থেকে 20 মাইল দূরে একটি জায়গায় তাকে বিশ্রামের জন্য পাঠিয়েছে। সেখানে তিনি আছেন, খেয়াল করেননি। হঠাৎ একদিন দেখলেন ভাত রান্না করার পরে যে দরজার সামনে কিছু দরিদ্র মানুষ, শীর্ণকায় মানুষ, পুরুষদের দেহের ঊর্ধ্ব ভাগ একদম অনাবৃত, তারা দাঁড়িয়ে আছেন। জিজ্ঞাসা করলেন, তোমরা কারা? বলল, মহারাজ, আপনি যে ভাত রান্না করেন তার ফ্যান ফেলে দেন, সেই ফ্যান আমরা নিয়ে গিয়ে আমাদের ক্ষুধা নিবৃত্ত করি। না খেয়ে সমস্ত ভাত তাদেরকে দিয়ে তিনি আবার বরাহনগর মঠে ফিরে এসেছেন। পায়ে হেঁটে ঘুরেছেন, ট্রেনে ঘুরেছেন, অনেক ঘটনায় এক এক করে চোখের সামনে আমাদের সকলেরই চলে আসছেন। আলোয়ারে আছেন, সেখানে এক বৃদ্ধা মহিলা
স্বামীজিকে ছেলের মতো দেখতেন, তখন পরিব্রাজক জীবন। তার হাতের টিকা খেতে খুব ভালোবাসতেন। স্বামীজিকে লালা বলে ডাকতেন। সেই বৃদ্ধা তার লালার জন্য টিকা তৈরি করে দিতেন, স্বামীজি খুব পরম আনন্দে খেতেন। তারপর যখন শিকাগো ধর্ম মহাসভায় যোগ দেওয়ার পর 3.5 বৎসর পাশ্চাত্যে থেকে আবার আলোয়ারে এসছেন, তখন রাজার পার্ষদ এবং সৈন্য বাহিনীর কিছু সৈন্যদের নিয়ে তিনি রাস্তায় বেরিয়েছেন। তিনি নিতে চাননি, রাজাই সঙ্গে দিয়েছেন। তাদের সঙ্গে ঘুরতে ঘুরতে হঠাৎ চুপ করে তাদের অখেয়ালে তাদের থেকে সরে গিয়ে তিনি সেই বুড়ির কাছে চলে গেছেন। বলছে, মাই, কতদিন তোমার হাতের টিকা খাই না, আমাকে কি খাওয়াবে? বলছে, হ্যাঁ লালা, খাওয়াবো। আর একটা কথা তোকে বলি, জানিস তুই এতদিন কোথায় ছিলি? একটা বিরাট কাণ্ড ঘটেছে। রাজপ্রাসাদে একজন বিরাট সাধু এসেছে, জানিস তুই? স্বামীজি বলছেন, মাই, সেই সাধুই তো আমি। সেই বৃদ্ধা বলছেন, ধুৎ, তুই সেই সাধু হবি কি করে? তুই তো আমার লালা, আমার প্রিয় লালা। এই যখন বলছেন, রাজকর্মচারীরা হঠাৎ দেখছেন যে স্বামীজি নেই। খুঁজতে খুঁজতে তারা তাকে পেয়ে গেলেন। দেখছেন সেই বুড়ির বাড়ির উঠোনে বসে তিনি পরম আনন্দে সেই টিকা খাচ্ছেন। তখন বুড়ি বুঝতে পারলেন যে হ্যাঁ, ঠিক তাই। ভারতবর্ষের উপর দিয়ে দিনের পর দিন হেঁটে গিয়েছেন অনাহারে, অভুক্ত অবস্থায়। আলমোড়ায় পৌঁছেছেন, অনেক জায়গায় ঘটেছে। সঙ্গে স্বামী অখণ্ডানন্দজি হঠাৎ মূর্ছিত হয়ে একটা পাথরের উপর পড়ে গেলেন। গঙ্গাধর মহারাজ স্বামী অখণ্ডানন্দ, যাকে গ্যাঞ্জেস বললে ডাকতেন স্বামীজি ভালোবেসে, তিনি দেখলেন স্বামীজি শ্বাস প্রশ্বাস খুব ক্ষীণভাবে বইছে। এত তিনি ক্লান্ত হয়ে গেছেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। কি করবেন? আশেপাশে তো কিছু নেই। হঠাৎ দেখলেন সেটা একটা মুসলমানদের কবরস্থানের কাছে, এবং সেখানে একটা কুটির দেখতে পেলেন এবং একজন মুসলমান ফকির সেখানে আছেন। তার কাছে হঠাৎ ছুটে গেলেন, গিয়ে স্বামীজির এই অবস্থার কথা বললেন। সঙ্গে সঙ্গে সেই মুসলমান ভদ্রলোকটি শশা নিয়ে চলে এসছেন। এসে স্বামীজিকে ঠিক খাওয়াতে যাবেন। সংস্কার তো যায় না। দেখলেন যে হিন্দু সন্ন্যাসী। বলছেন যে, মহারাজ, আমি তো মুসলমান। স্বামীজি ওই অবস্থার মধ্যে বললেন, আমরা কি ভাই নই? কেউ তোমার পর নয়, সকলেই আপনার। সেই জন্যই তো নিবেদিতা বলতেন যে আমার আচার্যদেব বেলুড়ের সেই ছোট্ট কক্ষে বসে সমগ্র জগৎকে আলিঙ্গন করতেন। আমরা জানি পাশ্চাত্যে স্বামী বিবেকানন্দ গেছিলেন, উদ্দেশ্য ছিল ভারতবর্ষের কল্যাণ, ভারতবর্ষের মঙ্গল। পার্লামেন্ট অফ রিলিজিয়ান্সে কোনো একটি বিশেষ নামধারী ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে স্বামী বিবেকানন্দ সেখানে যাননি। স্বামীজি নিজেই সে কথা বলেছেন, আপনারা জানেন। যখন স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দের 15 জানুয়ারি কলম্বোতে পা দিয়ে তারপর মেড্রাসে এলেন, এখন চেন্নাই, 9 ফেব্রুয়ারি ভিক্টোরিয়া হলে বিখ্যাত বক্তৃতা দিয়েছিলেন, মাই প্ল্যান অফ ক্যাম্পেইন। সেখানে বলছেন, হিয়ার মাই ওর ফ্লেশ অ্যান্ড ব্লাড সিঙ্কিং ডে বাই ডে, হু কেয়ার্স ফর
Who cares for your parliament of religions? কে তোমার ধর্ম মহাসভার নিয়ে মাথা ঘামায়? এখানে আমার নিজের রক্ত মাংস দিন দিন ডুবছে, তাদের কথা কে ভাবে? তাহলে তুমি কেন পার্লামেন্ট অফ রিলিজিয়ান্সে যোগ দিলে? আমি তো যুক্তিবাদী, ইয়াং, 66 বছর বয়স হলেও স্বামীজি বলছেন যুক্তিকে, যতটা তোমার বুদ্ধি আছে নিজেকে ছোট ভেবো না, সেটিকে প্রয়োগ করো। সঙ্গে সঙ্গে প্রশ্ন, তাহলে তুমি কেন উঠলে পার্লামেন্ট অব রিলিজিয়ানে? স্বামীজি উত্তর দিলেন, দ্যাট ইজ only an opening and opportunity. সেটা ছিল একটা সুযোগ, আমার কাজের এক দ্বার যেটা বদ্ধ ছিল, পারছিলাম না, সেই দ্বারটা খুলে দিল। কিন্তু আসল উদ্দেশ্য ছিল আমার ভারতবাসী, তাদের কি করে কল্যাণ হবে সেই পথ খোঁজার জন্য। 30 কোটি ভারতবাসীর উদ্ধারের কল্পেই আমি পাশ্চাত্যে চলিয়াছি। সেখানে গিয়ে অসম্ভব, অমানুষিক পরিশ্রম করে অর্থ উপার্জন করেছেন সন্ন্যাসী হয়েও। আপনারা বলবেন সন্ন্যাস ধর্মের বিরুদ্ধ, বুঝি না, জানি না কি সন্ন্যাস ধর্ম আর কি না, কিছু বুঝি না, সত্যি বুঝি না। এই ভারতবর্ষকে তুলবেন বলে হঠাৎ সেখানকার একটা দাতব্য প্রতিষ্ঠান এসে তার কাছে চাঁদা চাইল, তিনি অকাতরে দিয়ে দিলেন। যাকে মা বলে ডাকতেন, মিসেস অলিবুল, তিনি বললেন, স্বামীজি আপনি এ কি করছেন? এবং সত্যিই তো কথা, আমারও, আমি যখন অল্প বয়সে স্বামীজির জীবনী পড়েছিলাম তখন মনে হলো এটা কি স্বামীজির বুদ্ধি যে স্বামীজি দিয়ে দিচ্ছেন টাকা। বললেন খুব আস্তে করে, আমার দুঃখিনী জননী বহু শতাব্দী অপেক্ষা করেছে, আর কিছুদিন অপেক্ষা করুক। যখন কাশ্মীরে গেছেন, এই যে সব এক, কেউ পর নয়, তৎ ত্বম অসি, সেই যা আমার মধ্যে আছে, তুমি আমি আলাদা নই গো। কাশ্মীরে আছেন, উমা হিসাবে কাকে পুজো করেছিলেন? সারিয়া বিবিকে। কার হাতে জল খেয়েছিলেন? সোফিয়া বিবির কাছে। তাদের বংশধরেরা এখনো সেই স্মৃতি বহন করে রেখেছে। এবং তার বাড়িতে যখন তিনি গেছেন, মুসলমান হওয়া সত্ত্বেও সোফিয়া বিবিকে জিজ্ঞাসা করেছিলেন যে মা আপনি কোন ধর্মভুক্ত? আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, আল্লাহর মেহেরবানিতে আমি মুসলমান। স্বামীজি তার মধ্যে একটা আত্মপ্রত্যয়, একটা আত্মবিশ্বাস, একটা গর্বের ভাব দেখেছিলেন। সেটা নিবেদিতাকে বলেছিলেন। নিবেদিতা দ্য মাস্টার অ্যাজ এ সহিমে সেটা উল্লেখ করেছেন। তারা স্বামীজিকে আপনারই করে ভেবেছিলেন। সেই রকম একজন রাম ভক্ত সাধক, রাম স্নেহী তার নাম। স্বামীজি সেই আবার পরিব্রাজকের অবস্থার কথা বলছি, ফিরে যে গেলাম, তার সঙ্গে একসঙ্গে আছে, সে ভিক্ষা করে রুটি নিয়ে আসে, কিন্তু রুটি এত শক্ত খাওয়া যায় না। রাত্রে সেই রুটি জলে ভিজিয়ে রাখতেন, সকালে খেতেন। এখন আমরা স্বামীজির জন্মদিনে কত ভালো ভালো ব্যবস্থা করি। হায় হায়, যার বাড়িতে দিনে মাসে 1000 টাকা খরচ হতো, তাকে রুটি খেতে হতো সারা রাত জলে ভিজিয়ে। ভাবা যায়, ভাবতে পারা যায়? একটু নিজে একটু চিন্তা করে আমরা একটু দেখি না গো। যাই হোক, সেই রুটি খেয়েই কোনো রকম ভাবে জীবন কাটাতে।
পাশ্চাত্য থেকে ফিরে এসেছেন, সম্বর্ধনা দেওয়া হচ্ছে, যেমন আলমোড়ায় ঘটেছিল ঠিক এখানেও তাই। স্বামীজি মঞ্চে বসে আছেন, মঞ্চ থেকে দেখতে পাচ্ছেন সেই রাম স্নেহী পেছনে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছেন শ্রোতাদের মধ্যে। স্বামীজি সব ভদ্রতা, সব নিয়ম ভুলে গেলেন মুহূর্তের মধ্যে। কি আশ্চর্য! অল্প বুদ্ধি ভেবেছিলাম স্বামীজির কি সাধারণ জ্ঞানও নেই। সভা চলছে, স্বামীজি মঞ্চ থেকে চিৎকার করে উঠছেন, রাম স্নেহী করে। তখন রাম স্নেহী কাছে আসাতে তাকে জড়িয়ে ধরছেন। সবকিছু ভুলে গেছেন। সভার নিয়ম কানুন, এই তো স্বামী বিবেকানন্দ, এই তো ভারতবর্ষ। এই ভাবটা নিয়ে আছে বলেই তো ভারতবর্ষের প্রতি এত অত্যাচার সত্ত্বেও ভারতবর্ষ আজও টিকে আছে। আর বাড়াবো না। আমরা যদি ভারতবর্ষের এই স্বরূপ সকলকে আপনার করে নেবার শক্তি যদি অর্জন করতে পারি, তাহলেই স্বামী বিবেকানন্দের যথার্থ সৈনিক হতে পারব। এবং যে ভারতবর্ষ তার নিশীথের দুঃস্বপ্ন ছিল, যা ছিল তার দিবা স্বপ্ন, নিত্য স্পন্দিত হতো তার বক্ষে, যে ভারতবর্ষ প্রবাহিত হতো তার ধমনীতে, সেই ভারতবর্ষের কল্যাণ হবে। সেই জন্য স্বামী বিবেকানন্দ বললেন এসে যে সেই জন্য কি করা দরকার, একটা হেলদি স্ট্রং পাবলিক ওপিনিয়ন তৈরি করো, একটা স্বাস্থ্যকর শক্তিশালী জনমত গঠন করো। কিভাবে করবে? সাধারণ মানুষের মধ্যে শিক্ষা বিস্তারের ভেতর দিয়ে, যে তাদেরও এই সমাজে কিছু দেওয়ার আছে, তার অধিকার শুধু 5 বৎসর অন্তর এটা আমাদের যোগ করা, শুধু ছাপ দেওয়া নয়, তার অধিকার এই দেশের ভাগ্য সামান্য হলেও নির্ধারণ করার। সেই জন্য বললেন আবাল বৃদ্ধ বনিতার মধ্যে শিক্ষাকে নিয়ে যাও। কোন শিক্ষাকে নিয়ে যাওয়া হবে? সংক্ষেপে বললেন, খুব সংক্ষেপে, লৌকিক শিক্ষা, যাতে মানুষ কিছু করে খেতে পারে, আর সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক শিক্ষা। সেটাকেই সহজ করে বললেন দেহ, মন ও হৃদয়ের বিকাশ ঘটানো। না হলে যতই ঘটা করে আমরা বলি না কেন, বিকশিত ভারত ইকোনমিতে 4র্থ স্থানে গেছে, এগুলি সব মিথ্যা, আস্ফালন। আপনারা জানেন 78 বছর অতিক্রান্ত হয়ে গেছে। গুজরাটের একটি গ্রামে এই 78 বৎসর পরে, স্বাধীনতার 78 বৎসর পরে, এই সেদিন দলিতরা সুযোগ পেল নাপিতের দোকানে চুল কাটার। তাদের চুল নাপিতরা কাটতো না, সেই গ্রাম বা গ্রামের আশেপাশে যারা চেনে তারা চুল দাড়ি কাটতো অনেক দূরে গিয়ে মিথ্যা পরিচয় দিয়ে। এই তো ভারতবর্ষ এখনো আছে। যে বিভাজনের নীতি শুরু করেছিল সিপাহী বিদ্রোহের পরে ব্রিটিশ শাসকেরা, সেই চিঠির কথা আমি যাব না, প্রকাশিত হয়ে গেছে, যে সেখানে স্পষ্টতেই ভাইসরয়কে লিখছেন সেক্রেটারি অফ স্টেট, যে এদের মধ্যে যেন কখনো ঐক্য না হয়, সম্প্রদায়ের বিরুদ্ধে সম্প্রদায়কে লেলিয়ে দাও, এক ধর্মের মানুষের সঙ্গে আরেক ধর্মের মানুষকে লেলিয়ে দাও, না হলে এখানে আমরা কিন্তু কখনোই বেশি দিন রাজত্ব করতে পারবো না। আমরা সেটা অনুসরণ করছি। কেউ কেউ স্বাধীনতা সংগ্রামী ভারতবর্ষের স্বামীজির অনুগামী হলেও অধিকাংশই হয়নি। স্বামী রঙ্গনাথানন্দজি সেটি বলেছেন, লিখেছেন, প্রবুদ্ধ ভারতে প্রকাশও হয়েছে। তার জন্যই তো স্বামীজি বলেছিলেন তোমরা মূল ধর্মকে ধরো, রাজনীতি বা অন্য কিছুকে করো না।
কিন্তু আমরা কি করছি? রাজনীতিকেই মূল ধরেছি এবং রাজনীতির স্বার্থে ধর্মকে আমরা আজকে বিকৃত করে ফেলছি। সেই বিভাজনের নীতির ফলে ভারত মাতৃকা আমার মাকে আমরা দ্বিখণ্ডিত দেখলাম, তারপর ত্রিখণ্ডিত হলো। আবার যদি তাই করি বা সেই ভারতের আত্মাকে যদি ধরবার চেষ্টা না করি, তাহলে এই ভারতবর্ষ আর অখণ্ড থাকবে না। এটা যেন আমরা মনে রাখি। সেজন্য আমাদের চেষ্টা হবে আমরা স্বামীজির পথে, অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল সেজন্য স্বামীজির সব নেয়নি, সবটা নেওয়া সম্ভবও না। শুধুমাত্র এই সামান্য একটু কাজ, যে নিজের জীবনটাকে সুন্দর করে তৈরি করে একজন স্ট্যাটিক পার্সন না থেকে একজন ডাইনামিক সিটিজেনে পরিণত হও, একজন সক্রিয় নাগরিকে পরিণত হও। মনে করো তোমার উপরেও সামান্যতম হলেও ভারতবর্ষের কল্যাণ অকল্যাণ নির্ভর করছে, এবং তুমি যদি চাও তোমার জীবনকে পরিবর্তন করে উন্নততর করে তুমি ভারত মাতার যথার্থ সন্তান হিসাবে পরিচয় দিতে পারবে। এই কথা বলে নিবেদিতার একটা কথা শেষ করছি। নিবেদিতা বলেছিলেন, আমার মনে হয় ম্যাকলাউডকে বলেছিলেন, আমার মনে হয় আমরা যখন মরে যাব, বাংলায় তর্জমা করেই বলছি, তখন স্বামীজিকে প্রায় সকলেই ভুলে যাবে, কিন্তু তার 150-200 বৎসর পরে বিবেকানন্দ রিঅ্যাপিয়ার্স। এই যে ইয়াং সোলজার্স অফ স্বামীজি, এই যে অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল স্বামীজির মূল ভাব নিয়ে কাজ করবার চেষ্টা করছে এবং যুবকদের মধ্যে আত্মবিশ্বাস, আত্মশক্তি জাগিয়ে দেবার চেষ্টা করছে। তারা করছে না, স্বামীজি দ্বারা করছে, স্বামীজিকে সামনে রেখে যে করছে। এতেই বিবেকানন্দ রিঅ্যাপিয়ার, স্বামীজি ভারতবর্ষে আবার আবির্ভূত হচ্ছে। ব্যক্তি স্বামীজি না, তার ভাব। আমাদের এই চেষ্টা যাতে সফল হয়, মৃত্যু যাতে এই কাজে যুক্ত থাকতে পারি, জীবন তো যাবেই, সেই প্রার্থনাই করি। এই বলে আমি সকলের শ্রীচরণে আমার সশ্রদ্ধ সভক্তি প্রণাম নিবেদন করি। বড় বড় অপূর্ব, মনোমুগ্ধকর। সত্যি এতক্ষণ আমরা মন্ত্রমুগ্ধের মতো স্যারের কথাগুলো শুনছিলাম। স্বামীজির কতগুলো কথা যেন স্যারের মধ্য দিয়ে অপূর্বভাবে প্রকাশিত হচ্ছিল। এখন উপস্থিত যারা আছেন তাদের উদ্দেশ্যে বলা, যদি কোনো এই বিষয় কেন্দ্রিক কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা সংক্ষেপে করতে পারবেন, কয়েকজন অন্তত যদি করেন। এখন বিষয় কেন্দ্রিক কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। প্রণাম নেবেন। আমার ঠিক প্রশ্ন বলা যাবে না, তো আমার একটা জানার আগ্রহ, সেইটাই আমি জানতে চাচ্ছি যে স্বামীজির মৃত্যু রহস্য, মৃত্যু রহস্যটা মানে উনি দীর্ঘদিন পরিব্রাজক অবস্থায় অনাহারে অনানিদ্রায় ঘুরে ঘুরে জরাজীর্ণ হয়ে গিয়ে অসুস্থ হয়ে গিয়ে কি ওনার মৃত্যুর কারণ? না আরো একটা কারণ যেটা আমি ভাবছি, যে উনি যেভাবে স্বদেশীদের উদ্বুদ্ধ করে দিয়েছিলেন, তখন কি ভেবেছিলেন যে ইংরেজরা হয়তো অ্যারেস্ট করতে পারে, বা তাহলে উনি যে ইচ্ছা মৃত্যু একটা পেয়েছিলেন, বর পেয়েছিলেন, যখনই ইচ্ছা করবেন উনি তখনই মৃত্যুবরণ করবেন, তাহলে উনি
যে তাহলে কেন এত তাড়াতাড়ি মারা গেল? এইটা প্রশ্ন আর কি, যে আমার মন সব সময় ভাবছি যে এত অল্প বয়সে কি করে স্বামীজি আমাদের ছেড়ে চলে গেল, যদি একটু বুঝিয়ে বলেন। দেখুন, খুব কঠিন প্রশ্ন। আমাদের মতন, আমি তো বলছি, এটা বিনয় করে বলছি না, আহ, আহ, আমাদের মতো মূর্খদের দৃষ্টিতে মনে হয়, অন্তত আমি মূর্খ এইরকমই ভাবি, যে স্বামীজির শরীরের উপর দিয়ে যে অত্যাচার গেছে কল্পনাতীত, মানে কল্পনাতীত, এবং তার ফলে তার শরীরটা একদমই ভেঙে গেছিল। আপনারা তো জানেন, আমরা বলি ৩৯ বছর বয়সে স্বামীজি চলে গেছেন। স্বামীজি চলে গেছেন মানে স্বামীজির পার্থিব শরীর চলে গেছেন। স্বামীজি আছেন, অবশ্যই আছেন, নিশ্চিত রূপে আছেন। তো তার পার্থিব শরীরটা নষ্ট হয়ে গেছিল এবং সমস্ত চুল পেকে গেছিল, একটা চোখে দেখতে পেতেন না, প্রায় প্রায় অন্ধ হয়ে গেছিলেন। এবং আপনারা জানেন, শ্রীরামকৃষ্ণ দেবের জন্মোৎসব বেলুড়ে পালন হচ্ছে, দেখবার ইচ্ছা ছিল, দাঁড়িয়ে কিছুক্ষণ জানলা ধরে দাঁড়ানোর পর আর দাঁড়াতে পারলেন না। যিনি কিনা পাহাড়ের পর পাহাড় পায়ে হেঁটে লাঠি নিয়ে বেরিয়েছেন, এটা হচ্ছে আমাদের দৃষ্টি। আর আপ্তবাক্য তো আছে, উনি তো অমরনাথের কাছে বর পেয়েছিলেন এবং শ্রীরামকৃষ্ণ দেবও বলেছিলেন যে ও যেদিন জানতে পারবে ও কে, সেদিন আর থাকবে না। এবং স্বামীজি যা দিয়ে গেছেন, মানে যা দেওয়ার ছিল তার পূর্ণরূপে উজাড় করে দিয়ে গেছেন, উজাড় করে দিয়ে গেছেন। সুতরাং তার আর শরীরে থাকার আর বিশেষ প্রয়োজন নেই। লারা গ্লেন, ভগিনী দেবমাতা বলছিলেন, দ্য টাইম অফ হিয়ারিং ইজ ওভার, দ্য টাইম অফ পন্ডারিং অ্যান্ড অ্যাকশন হ্যাজ কাম। শোনার কাল উত্তীর্ণ, অনুধ্যান এবং কাজে রূপ দেবার সময় আগত। তিনি যা দিয়ে গেছেন সেটা এখন আমাদের রূপ দিতে হবে। অনেক করেছেন, যা দিয়ে গেছেন পৃথিবীর ইতিহাসে আর কেউ দিতে পারেননি। আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলছি, ভক্ত আমি একদমই নই, স্বামীজির ভক্ত নই। ভক্ত হলে তো অনেক উপরে উঠে যেতাম। ১, ২, ৩, ৪ করে লিখে দেখিয়ে দেওয়া যায়। আজকের যে তারিখ, কত তারিখ আছে? ২০ তারিখ। আজকের তারিখ পর্যন্ত পৃথিবীর কল্যাণের জন্য যারা এসেছিলেন তারা সবাই নমস্য, প্রণম্য, শ্রদ্ধেয়, কিন্তু স্বামী বিবেকানন্দকে কেউ অতিক্রম করে যেতে পারেননি। সুতরাং তার কাজ শেষ, তিনি পার্থিব শরীর ত্যাগ করে চলে গেছেন। এইটুকু আমার মনে হয়। আর ব্রিটিশ ধরা ঠরা এসব স্বামীজির কাছে কিছুই নয়, কিচ্ছু নয়, তুচ্ছাতি তুচ্ছ। ওসব তিনি গ্রাহ্যের মধ্যেই আনতেন না। ঠিক তাই। হ্যাঁ, ঠিক তাই। হ্যাঁ, যে ব্রিটিশদের তোষামত করলে আমাদের পরম সৌভাগ্য মনে করতাম, সেই ব্রিটিশরা তার পায়ের জুতার ফিতা বেঁধে দিচ্ছেন, তাকে ঘোড়া থেকে নামাচ্ছেন। এটা প্রত্যক্ষদর্শীদের বর্ণনা, এটা গল্প কথা না, দেখেছে। আমার একটু জানার আছে। প্রণাম নেবেন সমিতদা? হ্যাঁ, প্রণাম। প্রণাম নেবেন? হ্যাঁ হ্যাঁ, প্রণাম। একটু জানার আছে স্বামীজি সম্পর্কিত। আপনি যে যেটুকু রাখলেন আমাদের কাছে সবটাই তো গবেষণামূলক। আমরা স্বামীজিকে যে একটু জানার জন্য কি কি বই মোটামুটি একটা সহজ করে বলুন, কোনগুলো বেশি করে পড়বো আমরা? দেখুন, যদি বাংলায় পড়তে চান তাহলে স্বামীজির জীবনী গম্ভীর মহারাজেরটা পড়তে হবে। হ্যাঁ, তারপরেও নূতন নূতন অনেক কাহিনী, অনেক ঘটনা বেরিয়েছে। হ্যাঁ,
জীবনীটা এটাতে খুব ভালো, যদি ইন ডিটেল পড়তে চান। ছোটর মধ্যে মানদা শঙ্কর ভালো, আর স্বামীজির মূল লেখাগুলি পড়া দরকার, প্রথম প্রথম ছোট ছোট বই। আর সিস্টার নিবেদিতার লেখা বইগুলি পড়া দরকার, খুব পড়া দরকার। মানদা মানদার যে বইটি বললেন, বইটার নাম কি? মানদা শঙ্করের বইয়ের নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ উদ্বোধন থেকেই বার হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওই অপূর্বানন্দজির যে বইটা তার থেকে একটু বড়। আচ্ছা আচ্ছা, মানদা। হ্যাঁ, আর গম্ভীর মহারাজেরটা তো 3 খণ্ডে। হ্যাঁ, গম্ভীরানন্দজি একটা 3 খণ্ডের আছে। ঠিক আছে, আচ্ছা। আর নিবেদিতার বইগুলো? হ্যাঁ, নিবেদিতার বই, তারপরে স্মৃতিকথা, যারা স্বামীজির প্রত্যক্ষ সংস্পর্শে এসেছিলেন তাদের আচ্ছা স্মৃতিকথাগুলি আছে, তার থেকে একটা ধারণা হয়। আচ্ছা, প্রণাম। হ্যাঁ, হ্যাঁ, অনেক প্রণাম। কিছু জানলাম, অনেক গবেষণামূলক কথা, যেগুলো অন্য জায়গায় পাওয়া যায়নি। আমি অনেকদিন ধরে আমরা করেছি, আপনার সঙ্গে আগে যোগাযোগ হয়েছিল, আমরা সব জলপাইগুড়িতে গিয়েছিলাম, জলপাইগুড়িতে হ্যাঁ আপনার হ্যাঁ সঙ্গে হ্যাঁ। কথা। আপনার বক্তব্য শোনার জন্য খুব আগ্রহে আমরা যে মোটামুটি পেয়েছি, আপনাকে এইটুকু আমরা কৃতজ্ঞ। আবার যেন পাই এইরকম বক্তব্য বা এই গবেষণামূলক কথাবার্তাগুলো আমাদের খুব দরকার, যেটা আমাদের অন্য মাত্রায় নিয়ে যাবে। হ্যাঁ, আমাদেরকে অনেক অনেক ভাবে অনুপ্রাণিত করলো, অনেক ভাবে সমৃদ্ধ করলো। প্রণাম নেবেন। প্রণাম। আমরা এবার সমাপ্তির পথে এগোবো। এখন ধন্যবাদ জ্ঞাপন করবেন যুব সৈনিক শ্রী পূর্ণ শশী হালদার মহাশয়। ঠাকুর মা স্বামীজির চরণে আমার ভুলুণ্ঠিত প্রণাম। আমাদের এই তত্ত্বমসী মঞ্চে আজকে যিনি উপস্থিত আছেন তিনি আমাদের অতি প্রিয় ডক্টর সমীর কুমার দাশগুপ্ত মহাশয়। উনি ওনার যে অনুভূতি সেটা খুব সুন্দরভাবে এক কথায় ব্যক্ত করেছেন। যদি নিজের লোকের কাছে না বলবো তাহলে কার কাছে বলবো। খুব সুন্দর লেগেছে এই কথাটা, তিনি যে অনুভূতি আমাদের কাছে ব্যক্ত করেছেন। আমি ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি যেন আমাদের যারা সবাই এই মঞ্চে এখন উপস্থিত আছেন এবং যারা চলে গেছেন প্রত্যেকের যেন অন্তরে অন্তরে সেই অনুভূতি জাগে, এবং ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করে তো ছোট করা যাবে না। আমি আমার প্রণাম, আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা জানাই সমস্ত ইয়ং সোলজার্স অফ স্বামীজির পক্ষ থেকে। এই একই সঙ্গে এই অনুষ্ঠানে শারদাই নারী জাগরণের থেকে যে সমস্ত মায়েরা উপস্থিত ছিলেন এবং ইয়ং সোলজার্স অফ স্বামীজির সদস্যবৃন্দ যারা উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছেন, তাদেরকেও আমার আন্তরিক কৃতজ্ঞতা। আর অনুষ্ঠানটাকে পরিচালনা করার জন্য সুমন বিশ্বাস মহাশয়কে এবং অন্যান্য যারা এই অংশে উপস্থিত থেকে অনুষ্ঠানটাকে পরিচালনা করেছেন, সহযোগিতা করেছেন, পিছনে থেকেও যারা পরোক্ষভাবে এই অনুষ্ঠানটিকে চালানো সাহায্য করেন, বিশেষ করে ঘটকের কাজ যিনি করেন আমাদের এই শ্রোতা এবং বক্তার মধ্যে, মানস কুমার সাহা খুবই দায়িত্বের সঙ্গে পালন করেন। তারপরে মহাদেব কোলের নামও না বললে নয়, এই ইউটিউবে পুরো প্রোগ্রামটাকে দেওয়ার জন্য তাকে এডিট করে সুন্দরভাবে উপস্থাপন করা, এগুলো সবই করেন। প্রত্যেকের কাছে ইয়ং সোলজার্স অফ স্বামীজির পক্ষ থেকে আমি আর একবার কৃতজ্ঞতা জানাই।
আমার প্রণাম নেবেন সমীর বাবু। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। এখন সমাপ্তি সঙ্গীত এবং জয়দান করবেন যুব সৈনিক রামপ্রসাদ সাহা মহাশয়। ঠাকুর, মা, স্বামীজির শ্রীচরণে প্রণাম। আজকের বক্তা সুবীরবাবুকে আমার অনেক অনেক শ্রদ্ধা, এবং যারা উপস্থিত আছেন ইয়ং সোলজার্স ও স্বামীজি গ্রুপের সদস্য এবং সারদায় নারী জাগরণের মায়েরা, সকলকে আমার শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমি একটি বিবেক গীতি করার চেষ্টা করছি। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে, ভ্রম কেন অকারণে, সংসার বিদেশে বিদেশীর বেশে, ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে, বিষয় পঞ্চক আর ভূত গণ, সব তোর পর কেহ নয় আপন, বিষয় পঞ্চক আর ভূত গণ, সব তোর পর কেহ নয় আপন, পর প্রেমে কেন হয়ে অচেতন, ভুলিছ আপন জনে, মন চলো নিজ নিকেতনে, সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জালি এই চলো অনুক্ষণ, সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জালি চলো অনুক্ষণ, সঙ্গীতে সম্বল রাখো পুণ্য ধন, গোপনে অতি যতনে, সঙ্গীতে সম্বল রাখো পুণ্য ধন, গোপনে অতি যতনে, লোভ মোহ আদি পথে দস্যুগণ, পথিকের করে সর্বস্ব মোশন, লোভ মোহ আদি পথে দস্যুগণ, পথিকের করে সর্বস্ব মোশন, পরম যতনে রাখো রে প্রহরী, সমদম দুইজনে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম, শান্ত হলে তথায় করিবে বিশ্রাম, সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম, শান্ত হলে তথায় করিবে বিশ্রাম, পথ ভ্রান্ত হলে
শুধাইবে পথ সে পান্থ নিবাসী জনে। যদি দেখো পথে ভয়েরই আগার, প্রাণপণে দিও দোহাই রাজার। যদি দেখো পথে ভয়েরই আগার, প্রাণপণে দিও দোহাই রাজার। সে পথে রাজার প্রবল প্রতাপ, সমন ডরে যার শাসনে। সে পথে রাজার প্রতাপ, মন ডরে যার শাসনে। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশীর বেশে, ভ্রম কেন অকারণে। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। জয় দিচ্ছি। জয় শ্রী শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু। সবাইকে ইয়ং সোলজার্স অফ স্বামীজির পক্ষ থেকে শুভরাত্রি। এখানেই আমাদের আজকের তত্ত্বমসী অনুষ্ঠান সমাপ্ত। ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক।